নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে শেকড়ের টান চ্যানেলে। শেকড়ের টান, কারণ কিছু গল্প বুকের গভীরে আঘাত করে। আজকের গল্পটি একটু অন্যরকম। এই গল্পে আছে এক মায়ের অসীম ত্যাগ, একটি ছেলের অহংকার, আর ভগবানের এমন এক ন্যায় বিচার যা সবাইকে চমকে দেবে। তাহলে শুরু করা যাক। বৃদ্ধা মাকে আইপিএস ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু ভগবান এমন ন্যায় বিচার করলেন যে সেই ছেলে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের লখনৌয়ের একটি সত্যি ঘটনা, যেখানে সরস্বতী দেবী নামের এক সাধারণ বৃদ্ধা মহিলা তার ছোট্ট বাড়িতে থাকতেন। আর তার পৃথিবী বলতে ছিল শুধুই তার ছেলে অভিষেক। লখনৌর সেই পুরনো পাড়ায় তার বাড়িটা ভাঙাচোরা হলেও বাড়ির দেওয়ালে দেওয়ালে একজন মায়ের স্বপ্ন বাস করত। সরস্বতী দেবী সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেন। কখনো মানুষের বাড়িতে বাসন মাজতেন, কখনো কাপড় সেলাই করতেন, আর কখনো কখনো না খেয়েই ঘুমিয়ে পড়তেন। কিন্তু তার মুখে সবসময় একটি তৃপ্তির ভাব থাকতো, কারণ তার বিশ্বাস ছিল যে তার ছেলে একদিন বড় মানুষ হবে। অভিষেক শুরু থেকেই মেধাবী ছিল এবং তার মায়ের পরিশ্রমের মূল্যও বুঝত। সে পড়াশোনায় ডুবে থাকতো আর প্রায়ই মাকে বলতো যে একদিন তাকে তার এই দারিদ্র থেকে বের করে নিয়ে যাবে। আর যখনই সে এই কথা বলতো, সরস্বতী দেবীর চোখে এক আলো ফুটে উঠত, যেন তিনি তার সব পরিশ্রমের ফল আগেই দেখতে পাচ্ছেন। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগলো, সংগ্রাম বাড়তে লাগলো, কিন্তু সরস্বতী দেবী কখনো হার মানেননি। অনেকবার এমন হয়েছে যে বাড়িতে খাবার কিচ্ছু ছিল না, কিন্তু তিনি কখনো ছেলেকে না খেয়ে ঘুমোতে দেননি। এক রাতের কথা, বাড়িতে মাত্র একটিই রুটি ছিল। অভিষেক পড়াশোনা করছিল আর জিজ্ঞাসা করলো, মা, তুমি খেয়েছো? সরস্বতী দেবী হেসে বললেন, হ্যাঁ। কিন্তু সত্যি ছিল যে সারাদিন তিনি কিছুই খাননি, চুপ করে জল খেয়ে শুয়ে পড়েছিলেন। এভাবেই বছরের পর বছর পরিশ্রম আর ত্যাগের পর সেই দিনটিও এলো। অভিষেক আইপিএস পরীক্ষায় পাশ করে গেল। গোটা পাড়ায় আনন্দের ঢেউ বয়ে গেল। মানুষ সরস্বতী দেবীকে অভিনন্দন জানাতে লাগলো। সবাই বলেছিল যে তার ছেলে এখন বড় অফিসার হয়ে গেছে। আর সেদিন সরস্বতী দেবীর চোখ থেকে যে অশ্রু ঝরল, তা দুঃখের ছিল না, ছিল গর্বের। তার মনে হলো যে এবার তার জীবনের সব কষ্ট শেষ হয়ে গেছে। কিছুদিন পর অভিষেকের পোস্টিং লখনৌতেই হলো এবং তাকে একটি বড় সরকারি বাংলো দেওয়া হলো। সে মাকে নিয়ে সেই নতুন বাড়িতে এলো। সরস্বতী দেবী যখন প্রথমবার সেই বড় বাড়িটা দেখলেন, তার চোখ জলে ভরে গেল। মনে হলো যেন তার স্বপ্ন সত্যি হয়ে গেছে। এখন আর কোনো কষ্ট থাকবে না। এখন তার ছেলে তাকে আরামে রাখবে। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে লাগলো। অভিষেকের আচরণে পরিবর্তন আসতে লাগলো। আগে সে মায়ের সাথে প্রতিটা ছোট বিষয় ভাগ করে নিত, এখন তাদের থেকে দূরে দূরে থাকতে লাগলো। তার কথা বলার ধরনও বদলে গেল, আর তার কণ্ঠে এক অদ্ভুত অহংকার চলে এলো। এরই মধ্যে তার জীবনে এলো তার স্ত্রী নেহা, যে শহরের শিক্ষিত ও আধুনিক মানসিকতার মেয়ে। শুরুতে সব ঠিকঠাকই ছিল, কিন্তু ধীরে ধীরে নেহার কাছে সরস্বতী দেবীর উপস্থিতি অস্বস্তিকর লাগতে লাগলো। তার মনে হতো যে একজন বৃদ্ধা, অশিক্ষিত আর সাধারণ মহিলা সেই বড় অফিসারের বাড়ির ভাবমূর্তি নষ্ট করছে। সে ছোট ছোট বিষয়ে তাকে খোঁটা দিতে লাগলো, কখনো তার পোশাক নিয়ে, কখনো তার চলাফেরার ধরন নিয়ে। আর অভিষেকও এখন তার স্ত্রীকে বেশি গুরুত্ব দিতে লাগলো। বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। আগে যেখানে ছিল ভালোবাসা আর আন্তরিকতা, এখন সেখানে শুধু নীরবতা আর দূরত্ব। সরস্বতী দেবী সব বুঝতে পারছিলেন, কিন্তু কিছু বলছিলেন না, কারণ একজন মা সবসময় তার ছেলের সুখের কাছে নিজের দুঃখকে ছোটই মনে করেন। তারপর একদিন এমন কিছু হলো যা কোনো মায়ের সাথে হওয়া উচিত নয়। বাড়িতে একটা বড় ঝগড়া হলো। নেহা সরাসরি বলে দিল যে সেই বাড়িতে সরস্বতী দেবীর সঙ্গে থাকতে পারবে না। আর অভিষেক, যে কখনো মাকে ছাড়া একটা দিনও থাকতে পারতো না, আজ সে চুপ করে দাঁড়িয়ে রইল। মায়ের দিকে তাকালোও না। ঠান্ডা গলায় বলে দিল যে এখন তাকে অন্য কোথাওই থাকতে হবে। এ কথা শুনে সরস্বতী দেবীর পায়ের নিচের মাটি সরে গেল, কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো অভিযোগও করলেন না। চুপচাপ তার ঘরে গেলেন, একটা ছোট ব্যাগ তুললেন আর দরজার দিকে এগিয়ে গেলেন। তার পা ভারী ছিল,
কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন তিনি নিজের মনকে বুঝিয়ে নিয়েছেন যে এটাই তার ভাগ্য। দরজার বাইরে এসে কিছুক্ষণের জন্য দাঁড়ালেন, যেন তার পা এগোনোর আগে নিজের কাছেই অনুমতি চাইছে। একবার পেছনে ফিরে সেই বাড়িটার দিকে তাকালেন, যেটাকে তিনি তার স্বপ্ন, তার পরিশ্রম আর তার ত্যাগ দিয়ে সাজিয়েছিলেন। তার চোখ ছিল জলে ভরা, কিন্তু সেই জল তিনি ঝরতে দিলেন না, যেন কাদার অধিকারটুকুও হারিয়ে ফেলেছেন। আর তারপর কিছু না বলেই ধীরে ধীরে রাস্তার দিকে চলে গেলেন। তার পা এগিয়ে চলছিল, কিন্তু তিনি মনে করছিলেন তার প্রতিটি পদক্ষেপের সাথে তার হৃদয়ও সেই বাড়িতেই রয়ে যাচ্ছে। তার মুখে এক অদ্ভুত নীরবতা ছিল, না কোনো অভিযোগ, না কোনো প্রশ্ন, শুধু একজন মায়ের ভাঙা বিশ্বাস, যা ধীরে ধীরে পাথর হয়ে যাচ্ছিল। যাই হোক বন্ধুরা, ধীরে ধীরে লখনৌয়ের রাস্তা গভীর হচ্ছিল, রাত গভীর হচ্ছিল, গাড়ির শব্দ তেজ ছিল, মানুষ যার যার কাজে ব্যস্ত। কিন্তু সেই ভিড়ের মাঝে একজন বৃদ্ধা মা একা হেঁটে চলেছেন, যার কাছে এখন নেই কোনো বাড়ি, নেই কোনো আশ্রয়, নেই কোনো মানুষ যে তাকে আপন বলতে পারবে। তিনি কখনো ফুটপাতের ধারে বসে পড়তেন, আবার উঠে দিক না জেনে এগিয়ে যেতেন। এখন তিনি নিজেও জানেন না কোথায় যেতে হবে। কিছুক্ষণ পরে তিনি একটি মন্দিরের কাছে এসে থামলেন। ক্লান্ত ছিলেন, ক্ষুধার্তও ছিলেন, মন পুরোপুরি ভেঙে পড়েছিল। মন্দিরের সিঁড়িতে বসে প্রথমবারের মতো তিনি তার চোখের জলকে বইতে দিলেন। চোখ থেকে ঝরে পড়া প্রতিটি ফোঁটা অশ্রুতে বছরের পর বছরের ত্যাগ আর ব্যথা লুকিয়েছিল। কিন্তু সেখানে কেউ জিজ্ঞাসা করল না যে তিনি কে, কেন কাঁদছেন। রাত আরো ঠান্ডা হয়ে আসছিল। সরস্বতী দেবী শাড়িটা গায়ে আরো শক্ত করে জড়িয়ে নিলেন, আর সেই মন্দিরের সিঁড়িতেই শুয়ে পড়লেন। ঘুম যেন তার থেকে দূরে পালিয়ে গিয়েছিল, কিন্তু শরীরের ক্লান্তি তাকে বাধ্য করল। তিনি সেইভাবেই চোখ বুজে পড়ে রইলেন। সকালের প্রথম আলোর সাথে মন্দিরে মানুষের আনাগোনা শুরু হলো। কেউ পুজো দিচ্ছে, কেউ তাড়াহুড়ো করে দর্শন সেরে চলে যাচ্ছে, কিন্তু কারুর নজর পড়ল না কোণে বসে থাকা বৃদ্ধা মহিলার দিকে, যিনি সারা রাত ঠান্ডায় কাটিয়ে দিয়েছেন। তখনই মন্দিরে একজন মানুষ এলো। সাধারণ পোশাক, মুখে সততার ছাপ, চোখে আন্তরিকতা। তার নাম রাঘব সিনহা। সে রোজ সকালে মন্দিরে আসতো, কিন্তু আজ তার দৃষ্টি সরস্বতী দেবীর উপরে আটকে গেল। কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তার কাছে গিয়ে বসল। কোনো প্রশ্ন না করেই ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে তার দিকে এগিয়ে দিল। সরস্বতী দেবী প্রথমে না করতে চাইলেন, কিন্তু তারপর চুপ করে জলটা খেয়ে নিলেন। তার হাত কাঁপছিল, চোখে দুর্বলতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাঘব আস্তে করে জিজ্ঞাসা করল, আপনি কি ঠিক আছেন? সরস্বতী দেবী শুধু বললেন, এখন সব ঠিকই আছে। তার এই উত্তরে যে ব্যথা ছিল, তা হয়তো কথায় বলা সম্ভব নয়। রাঘব বুঝে গেল যে বিষয়টা শুধু ক্ষুধা বা ক্লান্তির নয়, ভেতরে অনেক গভীর কিছু ভেঙে গেছে। সে তাকে বলল, আমার বাড়িতে চলুন, সেখানে বিশ্রাম নিন। কিন্তু সরস্বতী দেবী ইতস্তত করছিলেন। ভয় ছিল যে আবার কেউ যদি আপন ছেড়ে চলে যায়। কিন্তু রাঘবের মুখের সততা তাকে ভরসা দিল, আর তিনি ধীরে ধীরে তার সাথে চলতে লাগলেন। পথে তিনি চুপ রইলেন। রাঘবও কিছু জিজ্ঞাসা না করে তাকে তার ছোট্ট বাড়িতে নিয়ে এলো। রাঘবের বাড়িটা খুব বড় ছিল না, কিন্তু তাতে আন্তরিকতা ছিল। সে তার জন্য রান্না করল, বিশ্রামের জায়গা দিল, আর প্রথমবারের মতো সরস্বতী দেবীর মনে হলো যে কেউ তাকে বোঝা মনে করছে না। কয়েকদিনে তার শারীরিক অবস্থা একটু ভালো হতে লাগলো, কিন্তু মনের ব্যথা তেমনই রয়ে গেল। তিনি প্রায়ই চুপ করে বসে থাকতেন, আর মাঝে মাঝে চোখ থেকে এমনিই জল গড়িয়ে পড়ত। রাঘব কয়েকবার তার সম্পর্কে জানার চেষ্টা করেছিল, কিন্তু তিনি প্রতিবারই এড়িয়ে যেতেন। অন্যদিকে অভিষেক তার নিজের দুনিয়ায় ডুবেছিল। সে ভাবছিল যা করেছে সেটাই ঠিক। সে তার ভাবমূর্তি, তার মর্যাদা আর স্ত্রীর সুখকেই বেশি গুরুত্ব দিচ্ছিল। কিন্তু ধীরে ধীরে তার জীবনে অদ্ভুত সব সমস্যা আসতে লাগলো। অফিসে একটা বড় মামলা তার হাতে এলো, সেখানে অনেক বড় মানুষের নাম জড়িয়েছিল। অভিষেক পুরো সত্যি না জেনে কিছু সিদ্ধান্ত নিয়ে নিল, আর সেই সিদ্ধান্তগুলোই এখন তার জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছিল। ধীরে ধীরে সেই মামলায় তার নামও টানা পড়তে লাগলো। মিডিয়ায় খবর আসতে লাগলো,
প্রশ্ন উঠতে লাগলো, আর অভিষেকের মুখে প্রথমবারের মতো ভয়ের ছায়া স্পষ্ট দেখা গেল। বুঝতে পারছিল না কেন হঠাৎ সবকিছু তার বিপক্ষে যাচ্ছে। রাতে ঘুম হচ্ছিল না, মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, ভুলটা কোথায় হলো? নেহাও এখন বদলে যাচ্ছিল। আগে সে সব সময় তার পাশে থাকতো, এখন সে দূরত্ব বানাতে লাগলো। বাড়ির পরিবেশ আরো চাপের হয়ে গেল। অভিষেক ধীরে ধীরে একা পড়ে যাচ্ছিল। আর সেই সময় তার মনের কোণে একটি মুখ বারবার ভেসে উঠছিল, তার মায়ের মুখ, যাকে সে নিজের হাতে বাড়ির থেকে বের করে দিয়েছিল। রাতের নীরবতায় সে তার ঘরে একা বসেছিল। চারিদিকে শুধু নিস্তব্ধতা, কিন্তু তার ভেতরে একটা ঝড় চলছিল। প্রথমবারের মতো সে তার কাজের জন্য অনুশোচনা অনুভব করলো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। চাইলেও আর কিছু ঠিক করতে পারছিল না। এদিকে রাঘব তার অনুসন্ধান শুরু করে দিয়েছিল। পুরনো রেকর্ড ঘাটল, কিছু মানুষের সাথে কথা বলল, আর ধীরে ধীরে সত্যের সুতোগুলো জুড়তে লাগলো। তার কাছে জানা গেল যে যে মামলায় অভিষেক ফেসেছে সেটায় আসল খেলা তো অন্য কারোর, আর অভিষেককে শুধু ঘুঁটির মতো ব্যবহার করা হয়েছে। কিন্তু সত্যের কাছে পৌঁছানো এতটাও সহজ ছিল না। বেশ কয়েকবার তাকে হুমকি দেওয়া হলো, কিছু মানুষ তাকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু রাঘব পিছিয়ে যাওয়ার পাত্র ছিল না। সে জানতো এখন সে থামলে একজন নিরীহ মানুষের জীবন বরবাদ হয়ে যাবে। এরই মধ্যে একদিন সরস্বতী দেবী রাঘবকে বললেন যে তাকে একটা জায়গায় যেতে হবে। তিনি তাকে নিয়ে সেই পুরনো এলাকায় গেলেন যেখানে একসময় তিনি অভিষেকের সাথে থাকতেন। সেখানে গিয়ে তিনি এক পুরনো পরিচিতের সাথে কথা বললেন, যে আগে সেই বাড়ির আশেপাশে কাজ করত। অনেক খোঁজাখুঁজির পর সেই লোকটিকে পাওয়া গেল, আর তার সাথে কথা বলতেই এমন একটা সত্য বলল যা সব কিছু বদলে দিল। সে জানালো যে সেই রাতে সে কিছু লোককে বাড়ির বাইরে দেখেছিল, যারা চুপি চুপি কিছু ফাইল নিয়ে ভেতরে ঢুকছিল এবং কিছুক্ষণ পর বেরিয়ে গিয়েছিল। অভিষেক সেই সময় বাড়িতে ছিল না। এটা শুনে রাঘব ও সরস্বতী দেবী দুজনেই বুঝে গেলেন যে ষড়যন্ত্রটা আসলে অনেক বড়, আর আসল চক্রান্ত অন্য কোথাও রচিত হয়েছে। এখন শুধু একটা শক্তিশালী প্রমাণ দরকার ছিল, যা এই সত্যকে দুনিয়ার সামনে আনতে পারবে। অনেক দিনের পরিশ্রমের পর অবশেষে রাঘব এমন একটা সূত্র পেল যা তার আশাকে আরো মজবুত করে দিল। একটা পুরনো অফিস থেকে কিছু রেকর্ড পাওয়ার খবর মিলল, যেখানে হয়তো সেই চুক্তির আসল দলিলপত্র আছে। সে দেরি না করে সেখানে পৌঁছে গেল। অনেক বাধার পর সেই ফাইলটা হাতে পেল। যখন সে সেটা খুলল, তার হাত কাঁপছিল, আর ভেতরে কাগজগুলো দেখতেই তার চোখে একটা আলো ফুটে উঠল, কারণ সেখানে এমন সবকিছু ছিল যা প্রমাণ করতে পারে যে অভিষেক নির্দোষ। রাঘব সাথে সাথেই সেই ফাইল নিয়ে সরস্বতী দেবীর কাছে এলো। তিনি যখন সেই কাগজগুলো দেখলেন, তার চোখে জল এলো, কিন্তু এবার সেই জল দুঃখের নয়, আশার। তার মনে হলো যে এখন তার ছেলেকে বাঁচানো সম্ভব। এর পরবর্তী পদক্ষেপ ছিল এই সত্যকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, যাতে ন্যায় বিচার হতে পারে। সেই মুহূর্তে দুজনেই ঠিক করলো যে তারা এই সাক্ষ্য নিয়ে সরাসরি আদালতে যাবে, সেখানে সত্য আর মিথ্যার ফয়সালা হবে। অন্যদিকে অভিষেক এখন পুরোপুরি ভেঙে পড়ছিল। তার বিরুদ্ধে ব্যবস্থা আরো জোরালো হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে তার কেরিয়ার শেষ হয়ে যাবে। সে প্রতিদিন আরো বেশি হতাশ হয়ে পড়ছিল, আর তার কাছে কোনো পথ বাকি ছিল না। সেই সময়েই রাঘব ও সরস্বতী দেবী সেই ফাইল হাতে নিয়ে আদালতের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাদের পদক্ষেপ দ্রুত ছিল, কিন্তু মনে একটা ভয়ও ছিল, যেন দেরি না হয়ে যায়। কারণ এটা শুধুমাত্র একটা মামলা ছিল না, এটা ছিল একটা ছেলের জীবন আর এক মায়ের বিশ্বাসের শেষ আশা। আদালতের বাইরে ভিড় জমে গিয়েছিল, মিডিয়া ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। সবাই এই মামলার রায় জানতে চাইছিল। আর সেই ভিড়ের মধ্যে দিয়েই রাঘব ও সরস্বতী দেবী ধীরে ধীরে ভেতরে এগিয়ে গেলেন। তাদের হাতে ছিল সেই ফাইল যা সবকিছু বদলে দিতে পারে, সেই ফাইল যা এখন ন্যায় বিচারের রায় লিখতে চলেছে। আর সেই আশা নিয়েই সরস্বতী দেবী ও রাঘব আদালতের ভেতরে পৌঁছালেন, যেখানে সবার দৃষ্টি ছিল মামলার দিকে। একদিকে দাঁড়িয়েছিল অভিষেক, ক্লান্ত, ভাঙা, আর ভেতর থেকে পুরোপুরি বিধ্বস্ত, আর অন্যদিকে সত্য, যা এইমাত্র সামনে আসতে চলেছে।
আদালতের বিচার শুরু হলো। উকিলদের তর্ক তেজ হতে লাগলো। অভিষেকের বিরুদ্ধে একের পর এক সাক্ষ্য পেশ করা হচ্ছিল, আর প্রতিটা সাক্ষ্যই তার জন্য নতুন বিপদ হয়ে দাঁড়াচ্ছিল। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বুঝে গিয়েছিল যে এখন সব কিছু শেষ হয়ে যাবে। তখন হঠাৎই আদালতের দরজা খুলে গেল, আর রাঘব ভেতরে এলো। তার সাথে সরস্বতী দেবীও ছিলেন। গোটা আদালতের নজর তাদের দিকে ঘুরে গেল। আর অভিষেকের দৃষ্টি যেই মায়ের দিকে পড়ল, সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার শ্বাস দ্রুত হয়ে গেল, যেন সে এমন কাউকে দেখল যাকে অধিকার দেখার সে নিজেই হারিয়ে ফেলেছিল। রাঘব সময় নষ্ট না করে বিচারকের সামনে সেই ফাইল পেশ করলো। আর যেই সেই কাগজগুলো পড়া হলো, গোটা মামলার মোড় পাল্টে যেতে লাগলো। একে একে সব সত্য বেরিয়ে আসতে লাগলো। আসল দোষীদের নাম প্রকাশ হতে লাগলো। আর এটা স্পষ্ট হয়ে গেল যে অভিষেককে একটা ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হচ্ছিল। আদালতের নীরবতা নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হলো, আর অভিষেককে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করা হলো। তার সম্মান, তার কেরিয়ার সবকিছু ফিরে পেল। কিন্তু এই জয়ের মধ্যেও তার মুখে আনন্দ ছিল না, কারণ সে জেনে গিয়েছিল সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। রায়ের পর মানুষ আদালত থেকে বেরোতে লাগলো। অভিষেক সেখানেই দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি শুধু মায়ের দিকে ছিল, যিনি কিছুটা দূরে শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। তার মুখে ছিল না রাগ, না ছিল অভিযোগ, শুধু একজন মায়ের সেই পুরনো মমতা ছিল। অভিষেক ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। তার পা ভারী ছিল, চোখ ভেজা ছিল, আর যখনই সে মায়ের সামনে এলো, তার সব ধৈর্য ভেঙে পড়ল। সে হঠাৎ মায়ের পায়ে লুটিয়ে পড়ল। তার গলা কাঁপছিল, কথা ভাঙছিল, কিন্তু তার মনের ব্যথা স্পষ্ট শোনা যাচ্ছিল। সে বারবার ক্ষমা চাইছিল, নিজেকে দোষ দিচ্ছিল, বলছিল যে সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। সে সেই মানুষকে দূরে সরিয়ে দিয়েছে যিনি তাকে এই যোগ্য করে তুলেছিলেন, আর আজ সেই মানুষই তাকে বাজাতে সবকিছু বাজি রেখে দিয়েছিলেন। সরস্বতী দেবী কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখ থেকে জল ঝরছিল, কিন্তু সেই জলে কোনো অভিমান ছিল না, ছিল শুধু ভালোবাসা। তিনি আস্তে করে ছেলেকে তুলে ধরলেন, তার মাথায় হাত রাখলেন, যেন কিছুই বদলায়নি, যেন সে আজও সেই ছোট্ট ছেলেটাই, যে তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যেত। রাঘব এইসব দেখে চুপ করেছিল। তার মুখে একটা স্বস্তি ছিল। সে জানতো যে আজ শুধু একটা মামলা জেতা হয়নি, আজ একজন মায়ের বিশ্বাস আর একটি ছেলের হৃদয় ফিরে পাওয়া গেছে। অভিষেক সেখানেই দাঁড়িয়ে মনে মনে ঠিক করে নিল যে এখন থেকে সে তার জীবন বদলে দেবে। মাকে সেই সম্মান দেবে যার তিনি হকদার, আর কখনো অহংকারকে তার সম্পর্কের মাঝে আসতে দেবে না। সে মায়ের হাত ধরে ধীরে ধীরে আদালত থেকে বেরিয়ে আসতে লাগলো। কিন্তু এবার তার পদক্ষেপে কোনো অহংকার ছিল না। সেখানে ছিল শুধু একটি ছেলের অনুশোচনা আর নতুন শুরুর আশা। আর সরস্বতী দেবীর মুখে ছিল সেই স্বস্তি যা হয়তো বহু বছরের পর তিনি ফিরে পেলেন। জীবন তাকে সবকিছু দিয়ে এক মুহূর্তে ছিনিয়ে নিয়েছিল, আর তারপর সেই জীবনই তাকে এটা শিখিয়ে দিল যে মানুষ যতই বড় হোক না কেন, যদি সে তার সম্পর্কের কদর না করে, তাহলে সে ভেতরে ভেতরে সবসময় শূন্যই থেকে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখি যে বাবা মার ভালোবাসা কখনো কমে না, সন্তান যতই ভুল করুক না কেন। কিন্তু এটাও সত্য যে প্রতিটা ভুলের একটা সময় থাকে, আর সেই সময় পেরিয়ে গেলে হাতে শুধু অনুশোচনাই থাকে। তাই আপনজনদের কদর করা খুব জরুরি, কারণ তারাই আসল সম্পদ। এখন আপনারাই বলুন, অভিষেকের মতো একটি ছেলে কি শুধু পরিস্থিতির শিকার ছিল, নাকি সত্যিই তার অহংকারই তার সবচেয়ে বড় ভুল ছিল? আর আপনি যদি সরস্বতী দেবীর জায়গায় থাকতেন, তাহলে কি আপনিও ছেলেকে ক্ষমা করে দিতেন, নাকি তাকে তার পরিণতির মুখে ছেড়ে দিতেন? আর আজকের দিনে আমরা কি আমাদের বাবা মাকে সেই সম্মান দিতে পারছি যার তারা হকদার, নাকি আমরাও কোথাও না কোথাও অভিষেকের মতো হয়ে যাচ্ছি? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও লিখুন, কারণ পরের ভিডিওতে আমি আপনাদের নাম ও জায়গার উল্লেখ করব। যদি গল্পটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর শেকড়ের টান চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন।